অরিজিনাল না। দেখো আমরা যেগুলো পড়তেছিলাম সেগুলো একটু দেখি, তাহলে হবে এটা। কি কি সূত্র বললাম, সূত্রগুলো লিখে নিই। হ্যাঁ, দেখো আমরা যদি দুইটা স্প্রিং চিন্তা করি, এটা হচ্ছে আমাদের কে ধ্রুবক বিশিষ্ট, K1 ধ্রুবক বিশিষ্ট, আর এটা হচ্ছে কি K2 ধ্রুবক বিশিষ্ট। তো এই দুইটা স্প্রিং যদি আমাদের কি শ্রেণী সমবায়ে যুক্ত করি, শ্রেণী সমবায়ে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের 1/k ইকুয়াল টু কত হবে, 1/K1 প্লাস কত 1/K2 প্লাস ডট 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 কত ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে, যতগুলো যুক্ত করে না কেন সেটা আমরা যাইতে পারবি এই ক্ষেত্রে। তাহলে আমরা এখানে কি পাইতেছি, K1 এর মানটা পাইলাম। তাহলে আমরা চিন্তা করো, যদি আমাদের এরকম না হয়ে কি হইতো, এই দুইটাকে শ্রেণীতে যুক্ত করছি, মানে কি পরপর সাথে যুক্ত করছি, এখন যেমন সমান্তরাল ভাবে যুক্ত করতাম, এটার সাথে এটা আরেকটা যুক্ত করতাম, তাহলে আমরা এই যে প্রক্রিয়াটা আছে সেটাকে আমাদের কি বলা হয়, তাহলে আমাদের এটা হচ্ছে K1, এটা হচ্ছে K2, তখন আমাদের কে এর মানটা কত পাইতাম, জাস্ট K1 প্লাসের কত K2। আমরা যদি অনেকগুলো যুক্ত করতাম তাহলে প্লাস ডট 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 যত সংখ্যক। এখন আমাদের কি বলছে দেখো, এই কোশ্চেনটা রাজশাহী কোথায় আসছে, রাজশাহী বোর্ডে আসছে। এখন দুইটা যদি থাকে তাহলে আমরা দুইটা একটু মনে রাখবো, যদি দুইটি থাকে তাহলে শর্টকাটে করবা, দুইটি জন্য শর্টকাট। হ্যাঁ, যদি দুইটাই শ্রেণী সমযুক্ত থাকে তাহলে কে ইকুয়াল টু, সেক্ষেত্রে কত হবে K1 ইন্টু কত K2, নিচে কি হবে ডিভাইডেড বাই K1 প্লাসের কত K2। তাহলে আমরা দুইটা যদি যুক্ত থাকে, ওই যে চলতরিৎ পড়ছিল না, চলতরিতে সেম সূত্রটাই। তাহলে দেখো আমরা যদি এখানে চিন্তা করি তাহলে আমরা এটা আনসারটা কিভাবে বের করবো, তাহলে আমাদের কি বলছে শ্রেণী সমবায়ে তাদের বল ধ্রুবক কত, তাহলে আমরা কে ইকুয়াল টু, আমরা কি লিখতে পারবো কত, একটার মান 200, তাহলে 200 ইন্টু কত 300, নিচে কত হবে 200 300 প্লাসের কত 200। তাহলে আমরা এখানে, তাহলে আমরা এই অংশটুকু যদি হয় তাহলে আমরা উপরে পাবো কত, উপরের অংশটুকু হচ্ছে 6000, চারটা জিরো, আর নিচে কত আসতেছে 60 এত, সরি 50 না, তাহলে এই একটা জিরো এই একটা জিরো কাটা, তাহলে এই 5 দ্বারা এটা কাটো, কত 5 6 30 না, দেখো তো ক্যালকুলেটর করো, জিরো হচ্ছে কত 120 আসবে, দেখো তো গুণ করো 120, তাহলে এটার মান কত হবে 120 নিউটন পার কত মিটার। এটা হচ্ছে আমাদের বল ধ্রুবক, যখন আমরা স্প্রিং কি থাকবে শ্রেণী সমযুক্ত থাকবে, এটা আসে। আগের page দেখো, তাহলে এই যে এই তো কে ইকুয়াল টু K1 প্লাস K2। ওকে, তাহলে দেখো আমাদের কি বলছে, এত সেন্টিমিটার এত নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক, তার মানে কি এটা কার মান বলছে, কে এর মান ধ্রুবক সম্পন্ন একটি স্প্রিং এ এত সেন্টিমিটার প্রসারিত করলে দৈর্ঘ্য বরাবর প্রযুক্ত বল হবে কত, মানে বল কত। তাহলে আমরা কি পড়ছি, আমরা এফ সমান কত পড়ছি, মাইনাস কে এক্স না, তাহলে আমরা কি বের করতে বলছি, বল বের করতে বলছি। এখানে তোমার পরিবর্তনশীল, এখানে তো বলে নাই দুই হচ্ছে কি এত থেকে এত মিটার, বা জিরো থেকে বলে নাই, জাস্ট কি বলছে 2 মিটার প্রসারিত। কারণ আমরা কি এখানে ছিল, এটা হচ্ছে আমাদের এই অবস্থানে ছিল, আদি অবস্থান মানে x সমান 0, সেটাকে কি করছি আমরা এখান থেকে আরো 2 মিটার বৃদ্ধি করছি, এই স্প্রিংটাকে আরো 2 মিটার বৃদ্ধি করছি, মানে 2 সেন্টিমিটার, মিটার না, আমরা একক তো মিটারে পড়ছি। তাহলে আমরা এখানে দেখো এখানে কি আছে 100, 100 ইন্টু এটা সেন্টিমিটার, সেটা মিটার নেওয়া লাগবে, তাহলে আমরা কি, তাহলে 0.2 না 0.02, 0.02, তাহলে আমরা কত দ্বারা ভাগ, 100 দ্বারা ভাগ না, তাহলে আমরা এটা আসতেছে, তাহলে আমরা এখন যদি দেখো তাহলে আনসার কত আসবে 2 নিউটন। এটা যদি তুমি ক্যালকুলেশন করো এফ সমান, তাহলে কত আসবে 2 নিউটন, তাহলে আনসার হচ্ছে কি 2 নিউটন। এটা কোথায় আছে, ঢাকা বোর্ড 2021 সাল, যেহেতু তোমাদের বোর্ড। পরেরটা দেখো কি বলছে, 300 বল ধ্রুবক সম্পন্ন একটা স্প্রিংকে কতটুকু সংকুচন করছে, সংকুচিত করছে, কাজ কি হবে।
আচ্ছা দেখ এটা কাজ কি হবে, আচ্ছা দেখ এটা আমি করে নেই, তাহলে দেখো বল ধ্রুবকের মাত্রা কোনটি, এটা আমি তাহলে আমরা বল ধ্রুবকের মান কি পড়ছো, আমরা বল ধ্রুবক কে এর মাত্রা হচ্ছে কি, আমাদের এটা এই মাত্রা বুঝাই দিলাম, সেটার মাত্রা কত এম 3/2, এম 3/2, এটা কোথায় আছে, এ নাম্বার অপশন আছে, আর কোথাও আছে, দেখো আর কোথাও নাই, তাহলে এটা হচ্ছে আনসার। আচ্ছা এটা আমাদের আপাতত শেষ, আমরা হচ্ছে যেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক কাজ শেষ হলো, হ্যাঁ এখন আমরা আরেকটা টপিক পড়বো, হচ্ছে ওপেন গেল, কাজ গেল, এখন হচ্ছে গতিশক্তি। দেখো আমাদের এইখান থেকে আসো শক্তি নিয়ে যাই, প্রথম আমাদের শক্তিগুলা কি কি থাকবে, শক্তি আমাদের হচ্ছে এখানে শক্তি কোন কাজ করার হারকে বা কাজ করার ক্ষমতাকে আমাদের কি বলা হয়, শক্তি বলে। দেখো আমাদের শক্তি হচ্ছে কি কাজ করার সামর্থ্য, তাকে কি বলা হয়, শক্তি বলে। বস্তু সর্বমোট যতটুকু কাজ করতে পারে তা দিয়ে বস্তুর কি করা হয়, শক্তির পরিমাপ করা হয়। তাহলে আমাদের শক্তি হচ্ছে কয় রকম, একটা হচ্ছে দুই রকম, আচ্ছা আমরা কি একটা হচ্ছে যান্ত্রিক শক্তি হচ্ছে আমরা দুই প্রকার, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে যান্ত্রিক শক্তি। আমরা গতিশক্তি হচ্ছে কে গতিশক্তি, আর আমরা শক্তির একক কি, সেটা হচ্ছে জুল, এটা মনে রাখবা, শক্তির একক হচ্ছে কত, জুল, এবং কি মাত্রাটা কি হবে, মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার 3/2 কত, শক্তির মাত্রা হচ্ছে কত এম এল স্কোয়ার 10/2। ওকে, তাহলে দেখো এইটা তোমার ক নাম্বার কোশ্চেন আসবে, যে গতিশক্তি কাকে বলে, এটা ক নাম্বার কোশ্চেন আসবে। আর যারা হচ্ছে অনলাইনে ক্লাসটা করতেছো তোমরা ই করে কমেন্ট করো হচ্ছে, আর যারা তোমাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু কষ্ট করে কি করে দিও, মেনশন করে দাও, আর হচ্ছে সবাই একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দাও, আশা করি তোমাদের উপকার হবে। পাশাপাশি এমসিকিউ গুলা এবং সিকিউ তোমাদের কভার হয়ে যাবে, আমি যতটুকু ক্লাসে আসো আশা করি তোমাদের ফুলফিল হবে। And তোমরা কে কে ক্লাসে আছো একটু বলো, দেখো, হ্যাঁ তাহলে গতিশক্তি কাকে বলে, যে কোনো বস্তু একটা স্থির আছে, ধরুন আমরা এখানে বস্তুটা স্থির আছে, তাহলে এই বস্তুটাকে আমরা গতিশীল করবো, তার মানে একটা শক্তি দেওয়া লাগবে। তাহলে কোনো বস্তু গতিশীল করার জন্য যে শক্তি অর্জন করে তাকে বা সামর্থ্য অর্জন করে তাকে বলে কি শক্তি, বা আমরা তাকে বলে যে অর্জন করে তাকে আমরা কি বলা হয়, গতিশক্তি বলে। এইটা হচ্ছে তোমাদের ক নাম্বার কোশ্চেন আসবে। তো চলো আমরা পরবর্তী কি, কাজ শক্তির উপপাদ্য, এটা আমাদের গুরুত্বপূর্ণ। কাজ শক্তির উপপাদ্য, কাজ শক্তির উপপাদ্য বলছে কি, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে আমরা এখানে একটা বস্তুটা আছে, ধরুন আমাদের এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা এই অবস্থানে আছে, এটা তোমাদের ক নম্বর কোশ্চেন আসে, ক নম্বর কোশ্চেন আসে, বুঝছো, পড়ে রাখো। কি? কও। তাহলে গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে আমরা যদি এইটুকু হয় তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারবো, তাহলে দেখো তো, তাহলে আমরা গতিশক্তি কৃত কাজ, তাহলে আমরা একটা এখানে ধরো আদি অবস্থান, এটার অবস্থানে গতিশক্তি ছিল k1, এখান থেকে আমরা এখানে আসছি, একটু স্মরণ ঘটাইছি, মানে আমরা অবস্থান পরিবর্তন সেখানে গতিশক্তি কত, k2। তাহলে আমরা এখানে অবস্থানটা যদি চিন্তা করি, এখানে আমরা একটা ব্যাগ আছে বা যেটাই বলো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি গতিশক্তি, এটার ব্যাগ হচ্ছে b1, এটার ব্যাগ হচ্ছে কত, b2। তাহলে সেই ক্ষেত্রে আমরা গতিশক্তি অর্থাৎ কি কাজ শক্তির উপপাদ্য অনুসারে আমি কি লিখতে পারি, কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে আমরা পরবর্তী গতিশক্তি, আমি গতিশক্তির সূত্রটা আমরা এখানে লিখে নিই। গতিশক্তি, আমরা গতিশক্তি কে ইকুয়াল টু, বা আমরা এখানে বলতে পারি কাইনেটিক এনার্জি বা ইকে, এটা বলতে পারি ইকুয়াল আমাদের হচ্ছে হাফ এম কত, বি স্কোয়ার, এম বি স্কোয়ার, এই হাফ এম বি স্কোয়ার, এখান থেকে কোশ্চেন আসে, এই সূত্রটা মনে রাখবা। তাহলে এখানে আমাদের দেখো কোনটা পড়তেছি, যে গতিশক্তির পরিবর্তন, মানে প্রথম অবস্থার জন্য আমরা একটা গতিশক্তি আছে সেটা হচ্ছে k1, বা আমরা হচ্ছে k1 আর আমরা যদি চিন্তা করি তাহলে আমরা কত হাফ, বস্তুটার বর্ত দুটো একই থাকবে, তাহলে এম কত হবে b1 স্কোয়ার, এবং k2 এর মান কত, হাফ এম b2 স্কোয়ার। তাহলে আমাদের কি বলছে গতিশক্তির পরিবর্তন, তাহলে আমরা পরিবর্তনটা কি হবে, তাহলে আমরা পরিবর্তন ডেল কে ইকুয়াল টু কত, k2 মাইনাস কত, k1। তাহলে আমরা এখানে বলতে পারি ডেল কে, তাহলে আমরা ডেল কে এর পরিবর্তে আমরা বলতে পারি 1 বাই কত এম বি2 স্কোয়ার মাইনাস এর কত 1/2 এম বি1 স্কোয়ার, এটাই আমাদের তো বলা হয়েছে, তাই না, এটা হচ্ছে কাজ শক্তির উপপাদ্য। ওকে, লেখা লাগবে। ওকে, তো চলো আমরা এটা গতিশক্তির পরিমাপের জন্য
আসো এটা দেখো। আচ্ছা আমরা আসলে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে একটা সম্পর্ক দেখি। গতিশক্তি এবং ভরবেগ। ভরবেগ, তাহলে দেখো ভরবেগ, আমরা আগে ভরবেগটা দেখবো। তাহলে আমরা ভরবেগ P ইকুয়াল টু mv। আমরা ভরবেগ কাকে বলে? ভরবেগ হচ্ছে ভরবেগ, ভর হচ্ছে কি ভর ইন্টু কত, বেগের গুণফল। তাহলে আমরা এটাকে বলা হয় কি ভরবেগ। তাহলে আমরা ভরবেগ কি রাশি? ভেক্টর রাশি। এটা অবশ্যই মনে রাখবা, ভেক্টর রাশি। ভরবেগ হচ্ছে কি রাশি? ভেক্টর রাশি। তাহলে আমরা এখানে দেখো এটার এককটা কি আসবে? একক, ভরবেগের একক দেখো তো, বলো ভরবেগের একক কি? কেজি, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমরা মাত্রাটা আসবে, মাত্রা, ভরবেগের মাত্রা, মাত্রাটা কি হবে? এম, এল ইনভার্স কত? 1। এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবা। তাহলে ভরবেগ এবং গতিশক্তির মধ্যে একটা সম্পর্ক, তাহলে দেখো তো ভরবেগ এবং গতিশক্তির মধ্যে যে সম্পর্কটা আছে সেটা কিরকম। তাহলে আমরা এখানে কি করছি, কে ইকুয়াল টু আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভরবেগটা কত? পি। তাহলে আমি এর সাথে যদি আমরা একটা সম্পর্ক বের করতে চাই তাহলে আমার কত আসবে? এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই কত? 2 এম, এম স্কোয়ার, এম স্কোয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? কে ইকুয়াল টু, এই দেখো একটা এম কাটা যাবে, তাহলে আগেরটা চলে আসবে না? আমরা এখানে কেন করছি? কারণ আমরা বর্গের সাথে সম্পর্ক তৈরি করব। তাহলে আমরা এম বি ইকুয়াল কত হচ্ছে এম বি স্কোয়ার ডিভাইডেড বাই কত? 2m। এম বির পরিবর্তে কি লিখতে পারো? বর্গের পি লিখতে পারো না? তাহলে আমরা এখানে বসাও পি স্কোয়ার ডিভাইডেড বাই কত? 2m। তাহলে আমরা এটা হচ্ছে গতিশক্তি এবং কি বর্গের মধ্যে সম্পর্ক। এটা আমরা গতিশক্তি বা ই কে বলতে পারি, ই দ্বারা প্রকাশ করতে পারি। বুঝতে পারছো? গতিশক্তি কে। তাহলে আমরা গতিশক্তি এবং ভরবেগের মধ্যে যে সম্পর্কটা ছিল এইটুকু হচ্ছে সূত্র। এখান থেকে আমাদের এই কোশ্চেনটা আসছে। এখানে লেখানো, এটা এটা লেখানো একটু দ্রুত। হুম, পি হচ্ছে ভরবেগ, পি কে বলা হয় কি ভরবেগ। এখন আসো এখানে আমাদের কি বলছে, যে আমরা কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করলে এর ভরবেগ কেমন বৃদ্ধি পাবে। তাহলে আমাদের ভরটা সমান থাকবে, কিন্তু আমরা ভরবেগের সাথে একটু গতিশক্তির সম্পর্কটা একটু দেখে ফেলি। তাহলে আমরা কে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এখানে এম তো ধ্রুবক, তাহলে আমরা এখানে লিখতে পারি কে ওয়ান ডিভাইডেড বাই কে টু ইকুয়াল কত? পি ওয়ান স্কোয়ার ডিভাইড বাই কত? পি টু স্কোয়ার। তাহলে এই অংশটুকু আমরা লিখতে পারি। তাহলে আমরা দেখো একটা বস্তুর প্রথম অবস্থায় আমরা গতিশক্তি কে ইকুয়াল টু কত, জাস্ট কে ধরো, পরে কি করে সেটা হচ্ছে কে ওয়ান, তখন আমাদের ভরবেগটা কি হবে? পি ওয়ান। পরবর্তী যখন আমরা কি এটার ভরবেগটা পরিবর্তন করছি, বৃদ্ধি করছি কত? 300%। তাহলে 300% বৃদ্ধি মানে কি, আগে যত ছিল তার থেকে কত? 300%। তাহলে কে প্লাসের কত হচ্ছে কি 300 ডিভাইডেড বাই কত? 100। কি কার কে, এর হচ্ছে কি কে 300%। পার্সেন্টেজ, পার্সেন্টেজ যখন তোলা লাগে তখন আমরা কি 100 ভাগ বের করা লাগে, এটা ভাগ করো 0 0 কাটাকাটি, তাহলে আমরা কত পাবা? এই কে আর কে যোগ করলে তাহলে 3k প্লাসের কত? 3k, তাহলে কত আসতেছে? 4k, তাই না? তাহলে আমরা এটা কার মান পাইলা? কে টুর মান। তাহলে এই অবস্থার জন্য আমরা ভরবেগটা কত হবে? পি2। তাহলে আমরা এইখানে বসাও, তাহলে আমরা কি বের করা লাগবে? পি2টা বের করব আমরা। পি2 ইকুয়াল আমরা কি পি2 স্কয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি বলো তো? জাস্ট কি কে2 ডিভাইডেড বাই কত? কে1, আর এই পি ইনটু কত? জাস্ট কি পি1 স্কয়ার। তাহলে আমরা এইটুকু যদি রুট করে দিই, জাস্ট আমরা কি পি2 স্কয়ার, পি2 সমান আমরা কি লিখতে পারি? রুট ওভার জাস্ট কি কে2 ডিভাইড বাই কে1 ইনটু কত? পি1 স্কয়ার, তাই না? তাহলে দেখো আমরা কে2 এর মান কত? কে2 এর মান আমরা পাইছি কত? 4 না? পি2 ইকুয়াল টু কত পাইছি? রুট ওভার 4। 4 কত? কে। আর কে1 এর মান কত? কে। কাটাকাটি করো, আর পি এর উপর স্কয়ার, পি এর উপর স্কয়ার মানে কি স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে থাকবে কত? জাস্ট একটা পি থাকবে। তাহলে রুটে কাটা যাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি? পি2 ইকুয়াল কত? জাস্ট 2 পি1। তাহলে আমরা কি ভরবেগের পরিবর্তন কতটুকু হবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা দেখো পরিবর্তন, তাহলে আমরা ডেল পি, তাহলে আমরা কত? পি2 মাইনাসের কত? পি1। তাহলে আমরা কি পি2 এর মান কত? 2p না? 2p1 না? মাইনাসের কত? p1। তাহলে আমার কয়টা থাকতেছে? একটা p থাকতেছে না? তাহলে p1। তাহলে আমরা এটা যদি পার্সেন্টেজে নিতে চাই তাহলে এটাকে আমরা কি করব? 100 দ্বারা গুণ করে দিব। তাহলে আমরা
ডেল পি সমান কত লিখতে পারি 100%। তাহলে এটা হচ্ছে আনসার। বুঝছো কিভাবে সমাধান করা লাগবে? দেখো আমাদের এরকম টাইপের যদি কোশ্চেন থাকে তাহলে আমরা এটা কি করব? হয় হয় আমাদের যদি কি বলছে কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা গেছে, তাহলে আমরা ধরে নাও আগের অবস্থান যে গতিশক্তিটা ছিল সেই গতিশক্তি আমরা প্রথম অবস্থার গতিশক্তি হচ্ছে কে, তার জন্য ভরবেগ কত থাকবে সেটা হচ্ছে আমাদের p1, এটা হচ্ছে ভরবেগ p1। তাহলে আমরা এই গতিশক্তি যদি আমরা পরবর্তী কত পার্সেন্ট আগে যে গতিশক্তিটা ছিল, ধরো আমরা আগে গতিশক্তি ছিল k1, এটার সাথে আমরা কি করছি আরো 300% বৃদ্ধি করছি, আগে যা ছিল তার 300%, তার মানে কত প্লাসের কত হবে, প্লাসের কত হবে 300, 300 মানে কি পার্সেন্টেজ দেওয়া আছে 300% কার, ওই যে আগের কেস। এই পার্সেন্টেজটাকে আমরা যদি কি করতে চাই ওই যে সাধারণভাবে লিখতে চাই তাহলে আমরা এখানে লিখতে পারি কে প্লাসের 300 ডিভাইড বাই পার্সেন্টেজের জন্য কি দেওয়া লাগে 100 দ্বারা ভাগ করা লাগে বা 1/100। তাহলে আমরা এখানে কে আসতে এটা কাটাকাটি করলে আমরা 3, তাহলে তখন কি পাইছি 4k। তারপর এটুকু ক্যালকুলেশন এই যে আমরা এই সূত্র দিয়ে ব্যবহার করছি। বুঝছো এটা তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এবং কি বোর্ডে আসে। And যারা অনলাইনে করতেছো তোমরা বুঝছো কিনা একটু জানিও, তোলা লাগবে। ওকে দেখো এটা আসো এই কোশ্চেনটা আমাদের ঢাকা বোর্ড 2023 সালে আসছে। কি বলছে এম এবং কি 3m বরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত কত এত, তাহলে রৈখিক ভরবেগের অনুপাত কত সেটা বের করতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা ধরে নাও আমরা কি ভরবেগ এবং কি গতিশক্তির মধ্যে সম্পর্ক কি বললাম p স্কয়ার ডিভাইডেড বাই 2m। তাহলে কে ইকুয়াল টু পড়ছি কত p স্কয়ার ডিভাইডেড বাই 2m। আচ্ছা যারা ফেসবুকে ক্লাস করতেছে ভাইয়া তোমরা একটু কমেন্ট করে দাও, তোমরা কমেন্ট করে জানাই যে তোমাদের আনসারটা কেমন আর তোমরা বুঝতেছো কিনা। তাহলে এখন দেখো আমরা কি পড়ছি এই সূত্রটা পড়ে আসলাম, তাহলে যেহেতু এই সূত্রটা পড়ছি তাহলে আমরা এটাকে ধরে নাও আমরা একটা বস্তু আমরা m বরের জন্য আমরা গতিশক্তিটা কত হবে সেটার গতিশক্তি হচ্ছে q1, এবং এটার যদি ভরবেগ চিন্তা করি ভরবেগটা কত সেটা হচ্ছে p1, তাই তো। তাহলে m1 বরের জন্য আমরা এটাকে আমরা m বরের জন্য আমরা যদি 3m এরটা যদি চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি গতিশক্তিটা কত হবে k2 এবং ভরবেগটা কত হবে k2। তাহলে আমরা এখানে যদি লিখি যে k1 ডিভাইডেড বাই কত k2, মানে দুইটার অনুপাত বলে দিচ্ছে ইকুয়াল, আমরা কি পড়তে পারি কত m ডিভাইড হচ্ছে কত p1 স্কয়ার ডিভাইডেড বাই 2, 2 কত হবে m না প্রথমটার জন্য m, পরে কি করছি এটা ভাগ করা হয়েছে না ভাগ, তাহলে আমরা কি পরেরটা কি p2 স্কয়ার ডিভাইডেড বাই কত হবে 2m না, তাহলে 2 ইন্টু m এর জায়গায় কত হবে m এর জায়গায় হবে 3m না 3m। বুঝতে পারছো? তাহলে দেখো এখান থেকে আমরা কি কাটা যাবে এই 2 এই 2 কাটা যাবে এই m আর m কাটা যাবে, যদি আমরা উল্টাই দিতাম দেখবো উল্টাই দেবো, তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি জাস্ট আমরা k1 ডিভাইডেড বাই কত k2, তাহলে আমরা এটা যদি উল্টাই দাও তাহলে আমরা এখানে কি পাবা p2 স্কয়ার, আচ্ছা সরি এটা আমরা পাবো কত এই পাশে আসো আমরা এটাকে উল্টাই দিই তাহলে আমরা কত পাবো p1 ডিভাইডেড ইনটু তাহলে 3 ডিভাইডেড বাই কত p2 স্কয়ার, এটুকু পাইতেছি না, তাই তো। আমরা কার মান বের করব দেখো তো, আমাদের বের করতে বলছে ভরবেগের অনুপাত, তাহলে আমরা ভরবেগের অনুপাতটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এইখানে দেখো যে আমাদের কি k1 ডিভাইডেড বাই কত k2 ইকুয়াল কত পাইছো p1 স্কয়ার আর 3p1 স্কয়ার ডিভাইডেড বাই কত p2 স্কয়ার। তাহলে আমরা এই দুইটার অনুপাত এটা বের করব, তাই না। তাহলে আমরা এই দুইটার যদি অনুপাত বের করি থিটাকে এই পাশে নিয়ে এসে পড়ো k1 ডিভাইডেড বাই k2, k1 ডিভাইডেড বাই k2 ইনটু কত আসবে এখানে থিটা কি ভাগ হয়ে যাবে না 1/3 ইকুয়াল কত p1 p2, এটার উপর স্কয়ার দিয়ে দাও একবারে, এটার উপর আমরা এখন রুট করে দেব, তাহলে আমরা রুট ওভার কত k1 বাই k2 এটার অনুপাত কত বলছে 2:1 না 2:1, আর এখানে কত 3, আর এই পাশে কত থাকবে জাস্ট p1 ডিভাইডেড বাই p2। তাহলে এখন বলো আনসার কত আসতেছে, তাহলে আমরা এখানে পাইতেছি দেখো তো 2 নিচে কত আসতেছে 3, তাহলে আমরা এখানে কি ইকুয়াল কত p1 ডিভাইডেড বাই p2। তাহলে আমরা এই অনুপাতটা যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি কত √2 ডিভাইডেড বাই কত √3 ইকুয়াল কত p1 ডিভাইডেড বাই p2। তাহলে এইটা যেখানে আছে সেটাই অনুপাত, তাহলে আমরা কি p1 is to p2 ইকুয়াল কত হবে p1 is to p2, তাহলে অনুপাতটা কত পাইতেছো √2 is to কত √3, তাহলে এইটাই হচ্ছে আনসার। বুঝছো কিভাবে করতে হবে দেখো এটা বলো আনসার কি
দ্রুত বলবা। বাচ্চারা যারা অনলাইনে ক্লাস করতেছো তারা একটু জানাও যে তোমরা সবকিছু ক্লিয়ার বুঝতেছো কিনা, আর সবাই একটু আনসার করো। দেখো, কাজ শক্তির অনুপাত অনুসারে কৃত কাজ নিচের কোনটি রাশির পরিবর্তনের সমান? এবার তো বুঝে আসলাম, গতিশক্তি না? কাজ শক্তির উপপাদ্য অনুসারে, তাহলে এটা আসছে কোথায়? সিলেট বুট এবং এখানে। তাহলে আমরা আনসার কি হবে? গতিশক্তি। গতিশক্তি কোথায় আছে? 2 নাম্বার অপশন। এই জায়গায় দেখো যে আমরা এটা বুঝাইলাম যে, এই যে দেখো, কাজ শক্তির উপপাদ্য অনুসারে কোনো বস্তুর প্রযুক্ত বল কৃত কাজ বস্তুটির কি গতিশক্তির পরিবর্তনের সমান। এই যে এটা আসো, কি বলছে আমাদের? কি বলছে? একটি বস্তুর গতিশক্তি দ্বিগুণ হলে ব্যাগ কত হবে? ব্যাগ আদিবেগের কত হবে? গতিশক্তি দ্বিগুণ করছে। তাহলে আমরা এখানে আসো 1/2 m v² ইকুয়াল কত? কে। তাহলে আমরা এই দুইটা ধ্রুবক ধরে কল্পনা করি। তাহলে আমরা কি কে ইকুয়াল টু, আমরা কি কে প্রফেশনাল কত? v²। গতিশক্তি হচ্ছে কি ব্যাগের কি সমানুপাতিক নাকি বর্গের সমানুপাতিক। তাহলে এইটুকু যদি সমানুপাতিক হয় তাহলে আমি এখানে বলতে পারি k1 বাই কত k2 ইকুয়াল কত v1 স্কয়ার ডিভাইডেড বাই কত v2 স্কয়ার। k1 ইকুয়াল কত v1 ডিভাইডেড বাই কত v2 স্কয়ার। এখন বলো কি বলছে? আমরা যদি প্রথম অবস্থায় গতিশক্তি ধরি, প্রথম অবস্থায় গতিশক্তি হচ্ছে k, তখন আমাদের ব্যাক হবে কত? v1 সমান কত v। যখন গতিশক্তিটা আমরা কি এটা হচ্ছে k1 চিন্তা করি, যে k2 যখন আমরা গতিশক্তি কি করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে, তাহলে আমরা কত হবে? 2k। তখন আমরা বিটা কত হবে? 2b। সরি, এইটাই আমাদের বের করা লাগবে। 2bটা কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে সেটা আমাদের বের করা লাগবে। তাহলে এখন দেখো, তাহলে আমরা কি পাইতেছো? k1। তাহলে আমরা k1 এর মান কত? k, k2 এর মান কত? 2k না? হ্যাঁ, কে মানে আমরা কি ধরছি? k1 এর মান কে, আর গতির শক্তি কত বার হচ্ছে? 2k। তাহলে আমরা এটা বসাইলাম। তাহলে আমরা v1 ডিভাইডেড বাই v1 এর মান কত? জাস্ট b না? এখানে এটার মান হচ্ছে কত? v1 স্কয়ার, আর আমরা v2 এর মানটা বের করব v স্কয়ার। তাহলে আমরা এই k আর কে কাটাকাটি, তাহলে আমরা এই পাশে লেখো, যদি আমরা রুট করে তাহলে আমরা এখানে কত পাবো? 1/2 রুট ইকুয়াল কত? জাস্ট কত? b ডিভাইডেড বাই, আচ্ছা এটা b1 ধরে রাখি, b1 ধরে রাখি। তাহলে আমরা b2, এটা আমরা কি স্কয়ার ছিল না, ওই পাশে কি করছি? রুট করেছি একবারে। আমাদের দেখো আমাদের কি করা লাগবে? আমরা v2 এর মানটা বের করব। তাহলে আমরা v2 ইকুয়াল টু আমাদের কত? √2 b1। এখন দেখো তো, তাহলে আমরা এইটুকু পাইতেছো v2 আর b1। এখন এইটুকু যদি হয় তাহলে আমরা এখানে কি v2 এর মানটা পাইছি, তাহলে আমরা কতটুকু পরিবর্তন হয়েছে দেখো। আদিবেগ কত পার্সেন্ট ছিল? আদিবেগের কত পার্সেন্ট? তাহলে আমরা দেখো, তাহলে আমরা কি v2 মাইনাস কত আসবে? b1। আচ্ছা ডেল b ইকুয়াল কত? তাহলে আমরা এই যে v2 এর মান কত? √2 b1 মাইনাসের কত b1, b1 কমন নাও। তাহলে আমরা b1 কমন নিলে আমরা √2 পাবো, মাইনাসের কত 1। তাহলে আমরা দেখো √2 এর মান কত? 1/41 মাইনাসের কত 1। তাহলে এটাকে যদি তুমি বিয়োগ করো তাহলে আমরা কি পাবা? 0.41। কত আসবে? b1 না? এটাকে তুমি পার্সেন্টেজে নাও, পার্সেন্টেজ মানে কি 100 দ্বারা গুণ। তাহলে 100 দ্বারা গুণ করলে কত? সরি, আচ্ছা 0.14 না? আচ্ছা এখানে হবে 1 পয়েন্ট এত। আচ্ছা আদিবেগের কত গুণ এটা না, এইটুকু পরিবর্তন না। এখানে আমরা কি বলছি? জাস্ট কি কতটুকু হয়েছে সেটা আমাদের করতে হবে, মানে পরিবর্তন মানে আদিবেগের কত পার্সেন্ট। আদিবেগের দেখো আদিবেগ কত? b1 না? তাহলে এটার কত হবে? √2 মান কত? √2 b1। তাহলে √2 b1 মানে কত? 1.41। এটা যদি আমি পার্সেন্টেজে নিতে চাই তাহলে আমরা কত? 100 দ্বারা গুণ। তাহলে আমার কত আসবে? 1.141%। তাহলে এটা হচ্ছে আনসার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। এটা আসো দেখো কি বলছে? গতিশক্তি এবং বর্গবেগের মধ্যে আমাদের কি আছে? যে লেখচিত্র সম্পর্কটা আছে। গতিশক্তি এবং বর্গবেগের মধ্যে লেখচিত্র সম্পর্ক। আমরা কি পড়ছি? কে ইকুয়াল টু জাস্ট পি স্কোয়ার ডিভাইডেড বাই কত 2m। তাহলে আমরা কি গতিশক্তি কি বর্গের মধ্যে কি সমানুপাতিক না? বর্গের সমানুপাতিক। তাহলে এটা আমাদের কি সমীকরণ নির্দেশ করতেছে? দেখো আমরা এটা কার উপর নির্ভর করে? গতিশক্তি কার উপর নির্ভর করতেছে? সেটা হচ্ছে ভরবেগের উপর। তাহলে ভরবেগ পি এখানে, তাহলে এই পাশে কি গতিশক্তি কে, তাই না? এখানে আমরা দেখো এটাকে এইটুকু হচ্ছে সমানুপাতিক, এটা হচ্ছে আমাদের সমানুপাতিক। তাহলে আমরা কে ইকুয়াল কত? কে ইকুয়াল টু আমরা একটা ধ্রুবক ধরে কি লিখতে পারি? পি স্কোয়ার। তাহলে আমরা পিটা কোথায় আছে? এক্স এর অক্ষে, এটা ওয়াই,
ইকুয়াল আমরা কি লিখতে পারি, জাস্ট এই ধ্রুবকটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, কি আসবে, এক্স স্কোয়ার। বলো তো এটা কোন রেখার সমীকরণ? এটা তো কোন রেখা? হ্যাঁ, পরাবৃত্ত না, এরকম পড়ছো না, এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, 4 ay, এই সমীকরণ পড়ছো। তাহলে এই সমীকরণটা যদি পড়ো তাহলে আমরা এখানে কি পাবো, এক্ষেত্রে গ্রাফটা কেমন ছিল, এরকম না? তাহলে এই ক্ষেত্রে আমাদের গ্রাফটা এরকম আকৃতির আসবে, এটা। তাহলে আমরা এই গ্রাফটা হচ্ছে এরকম, বুঝছো? গতিশক্তির ক্ষেত্রেও সেম জিনিসটা আসবে, এটা আনসার হচ্ছে এ নাম্বার আনসার। ওকে, বলো এটা কোন আকৃতির গ্রাফ?
দেখো বলো আনসার কি? এটা তো হবে তো একটি বস্তুর গতিশক্তি। কি বলছে? বস্তু কণার গতিশক্তি E এবং ভরবেগ P হলে এদের মধ্যকার লেখচিত্রটা কেমন হবে? তাহলে আমি মাত্র পড়াইলাম তাহলে P আর E, তাহলে কিরকম আকৃতি? পরাবৃত্ত আকৃতি। তাহলে আনসার কি হবে? পরাবৃত্ত। তাহলে আনসার হচ্ছে কি আমাদের পরাবৃত্ত। ওকে, তো চলো আমরা পরবর্তী কোশ্চেন দেখি। এখানে বলছে কোন বস্তুর বল যদি কি হয় 100 কেজি হয়, তাহলে কোনো বস্তুর বল যদি কি হয় 100 কেজি এবং কি ভরবেগ যদি কি হয় এত হলে তাহলে গতিশক্তি কত? তাহলে আমি সম্পর্ক কি পড়ছি? ভরবেগ এবং গতিশক্তির সম্পর্ক পড়ছি কি? গতিশক্তি কে ইকুয়াল টু কত? স্কয়ার ডিভাইডেড বাই 2m। তাহলে দেখো এখানে বলছে কি বল বইলে দিছে কার মান? m এর মান। তাহলে m এর মানটা বসাও, 2 ইনটু m কত? 100 আর p এর মান কত? 200। তাহলে 200 এর উপর কত? 200 ইনটু 200 একবারে করি। তাহলে দেখো এটা 0 0 0 কাটো, তাহলে এখানে কত? 2 দ্বারা কাটো, তাহলে কত? সরি, এই 2 দ্বারা এই 2 টা কাটো, তাহলে আমরা কত পাইতেছো? 200 কত আসবে? কত জুল। তাহলে 200 জুল। আনসার কোনটা হবে? 200 জুল। তারপরে আসো এই কোশ্চেনটা কি বলছে দেখো। আমাদের বলছে যে দুটি বস্তুর গতিশক্তি সমান, তাহলে প্রথম ব্যক্তির ভর অন্যটির 4 গুণ হলে প্রথমটার ভর আমরা তাহলে অন্যটির 4 গুণ হবে, অন্যটির 4 গুণ হলে এদের ভরবেগের অনুপাত কত? মানে প্রথমটার যদি ভর হয় কত, ধর আমরা এটার ভর যদি আমরা অন্যটার ভর যদি আমরা m এর ভর যদি কয় m, তাহলে প্রথমটার ভর হবে কত? 4m। এই দুটার গতি কি বলছে? ভরবেগের অনুপাত বের করতে বলছে। তাহলে আমরা একটু দেখো, তাহলে দেখো আমরা এই প্রথমটাকে আমরা m2 ধরতে পারি। m2 সমান আমরা কত ধরবো? m। তাহলে আমরা m1 মানে প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর ভরটা কত? আগেরটা 4 গুণ, তাহলে 4m। তাহলে আমাদের এরকম আসতেছে, তাই না? তাহলে আমাদের এই অংশটুকু যদি হয় তাহলে আমরা এইটা পাইতে, তাহলে আমরা প্রথম বস্তুর জন্য আমরা কি বের করব? ভরবেগটা হচ্ছে কত? p1, এর জন্য গতিশক্তি কত? q1। এই দ্বিতীয় বস্তুটার ভরবেগ কত? p2 এবং গতিশক্তি কত? k2। এবং এদের মধ্যে বলছে গতিশক্তিটা কি হবে? সমান হবে। তার মানে কি k1 ইকুয়াল কত? k2 না? এটাই তো আমরা লিখতে পারি। তাহলে আমরা প্রথমটার জন্য আমরা চিন্তা করতে পারি কত আসবে? p1 স্কয়ার ডিভাইডেড বাই কত? 2m1 ইকুয়াল কত? এটা সমান কত লিখতে পারি? p2 স্কয়ার ডিভাইডেড বাই কত? 2m2। তাহলে আমরা এই 2 আর এই 2 কাটা, আমরা চলো p1 ডিভাইডেড বাই p2 স্কয়ার ইকুয়াল, আমরা এই অ্যামাউন্টটা এই পাশে নিয়ে নিই আর এই পাশে কত? m2। তাহলে আমরা m1 এর মান কত? 4m না? তাহলে এখানে বসাও 4m আর m2 এর মান কত ধরছি? m। তাহলে আমরা এখানে বসাও m, কাটাকাটি করো, তাহলে আমরা কত পাবা? জাস্ট 4 পাবা। কার মান? এখানে পাইছো p1 ডিভাইডেড বাই কত? p2 স্কয়ার স্কয়ার ইকুয়াল কত? 1 বাই না সরি 4 না, জাস্ট কি পাইতেছো? 4, তাই তো? তাহলে আমরা স্কয়ারটা সেটা কি রুট করা লাগবে না? তাহলে আমরা রুট করে দাও, তাহলে আমরা কত? p1 বাই p2 ইকুয়াল কত? রুট ওভার 4। রুট করলে কত আসে? 2। তাহলে আমি এখানে কত পাইছি? p1 p2 ইকুয়াল কত? 2:1 না? এটা आंसर 2:1। এই কোশ্চেনটা আমাদের বোর্ডে আসছে বা এরকম আসতে পারে, দেখো অনেকগুলো বোর্ডে আসছে। তাহলে এটার आंसर হচ্ছে কত? 2:1। এখন আসো, এটা হচ্ছে বন্দুকের গুলির ক্ষেত্রে। দেখো কোথায় আসছে? হাজীজানের বিজ্ঞান হাজীজান এসে আসছে, মানে বরিশাল কোথাও হাজীজানি বলে বরিশাল দিনাজপুর বোর্ডে আসছে। দেখো আমরা কি বলছে, কোন একটা বন্দুকের ভর ও ব্যাগ দ্বিগুণ করলে তাহলে গতিশক্তি কত গুণ হবে? তাহলে আমরা প্রথম অবস্থায় ধরে নাও বস্তুটার ভর হচ্ছে কত? ভর হচ্ছে m, m1 সমান m। আমরা পরবর্তী কি বলছি? ব্যাগটা কি আছে? ব্যাগ b1 সমান কত? b, বা গতিশক্তি কত? k ইকুয়াল টু আমরা জানি, ধরো আমরা কি প্রথম হচ্ছে k, তাহলে আমরা কি লিখতে পারি? গতিশক্তি সূত্র কি করছি? হাফ m স্কয়ার না? হাফ m স্কয়ার। তারপরে দেখো আমাদের কি বলছে, আমাদের এখানে বলছে ভরবেগ দ্বিগুণ করলে, তাহলে আমরা কি m2 সমান কত করব? আগেরটা দ্বিগুণ করব, তাহলে 2m, এবং কি ব্যাগটাও কি করব? আগেরটা দ্বিগুণ করব, তাহলে 2b। তো সেই ক্ষেত্রে গতিশক্তি আমাদের k ড্যাশ না? তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? 1/2 m এর জায়গায় কত আসবে? 2m।
আর বি জায়গায় কত হবে জাস্ট কি 2b না, এটার উপর কি হবে স্কয়ার, বুঝছো? স্কোয়ারটা কেন বলো? দেখো এই যে বি স্কয়ার না, ও এই যে বি স্কয়ার, তাহলে 2b জায়গায় কি বসেছে, বি স্কয়ার বসেছে। তাহলে এখন দেখো এইখান থেকে আমরা কি লিখতে পারি, এই 2টা বের করে নাও, তাহলে 2 এর উপর কি স্কয়ার, এখানে হচ্ছে 4 ইনটু 1/2 m বি স্কয়ার। তাহলে m বি স্কয়ার মানে কি, আমরা আগের যে গতিশক্তিটা ছিল সেটা লিখতে পারি। আগের গতিশক্তি কত, কে, তাহলে আমরা এটা কে, তাহলে এখানে 4 দুগুণ কত 8, আর কত কে, তাহলে আমরা কে ড্যাশ, তাহলে আমরা কি আগেরটার কয় গুণ আছে, এটা কত, আগে ছিল কে, এখন হচ্ছে কত 8, তাহলে আগেরটার কত গুণ 8 গুণ, তাহলে এটা হচ্ছে আনসার। কিন্তু বুঝলাম এটা হচ্ছে বলতে এটা দেখো আমরা কি করছি, এই হাফ আছে না, এই 2টা ধ্রুবক, ধ্রুবককে এক পাশে রাখছি, এই 2 এর উপর স্কয়ার মানে 4, এটা এক পাশে রাখছে, এই পাশে কত আছে, হাফ আছে 1/2, m আছে কত, m, b এর উপর স্কয়ার মানে কি বি স্কয়ার না, এইটুকু সমান আমাদের কত, হাফ এর বি স্কয়ার, হাফ এর বি স্কয়ার সমান কত লিখতে পারি, কে লিখতে পারি, এই জন্য আমরা কে লিখছি। এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে কি দিনাজপুর বোর্ড 2022 সাল। এটা বলো আনসার কি হবে। আমরা একটু বুঝতে বলতে বর্গের কত কোনো মান দেওয়া, হ্যাঁ কিন্তু কোনো মান দেওয়া সূত্র কি বলছো, কে ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m। আমরা কি বলছি, বর্গের কত বলছে, আমাদের বর দিয়ে দিচ্ছে, আমরা কি বলছি কে ইকুয়াল টু, বা আমরা ই দিয়ে বলছি গতিশক্তি ই, তাহলে বর্গের সঙ্গে হবে পি স্কয়ার বাই 2m, তাহলে আমরা কি বর্গের বের করা লাগবে না, তাহলে আমরা পি ইকুয়াল টু কি লিখতে পারো, পি ইকুয়াল টু রুট ওভার, আচ্ছা আমরা 2em এটা লেখা না, তাহলে আমরা কি সরি পি স্কয়ার না, তাহলে আমরা জাস্ট কি পির মানটা আমরা রুট করে দাও, তাহলে আমরা পি ইকুয়াল টু আমরা রুট ওভার কত 2m, এটা আমাদের আনসার। এটা কোথায় আছে দেখো, এটা আমাদের আছে এই যে সি নাম্বার অপশন, বুঝছো? এটা বলো, এটা হচ্ছে কোথায় আসছে, রাজশাহী বোর্ড 2021 সাল। দেখো আচ্ছা আমি বলি, একটা বস্তুর বর্গ বলছে কত 1 কেজি, আরেকটা বস্তুর বর্গ বলছে কত 9 কেজি, তাহলে এখন বলছে বস্তুর গতিশক্তি কি বলছে সমান, তাহলে এদের বর্গের অনুপাত কত, গতিশক্তি সমান কিন্তু বর্গের অনুপাত কত সেটা বের করতে হবে। তাহলে আমরা কি কে ইকুয়াল k1 ডিভাইড বাই কত k2, আমরা কি লিখতে পারি, এটার জন্য b1 ডিভাইড বাই কত 2m, m এর মান কত 1, তাহলে আমার এটা দরকার আছে না, তাহলে 1 1 কেজি এটা আমার দরকার নেই, ইকুয়াল কত p2 স্কয়ার, তাহলে আমরা কত হবে p2 স্কয়ার ডিভাইডেড বাই কত m, 2m মান তো 2 m এর মান কত 9 না, তাহলে এই 2 তো কাটো, তাহলে আমরা এখানে কি পাইতেছি p1 ডিভাইডেড বাই p2, তার উপর কি হবে স্কয়ার ইকুয়াল কত 1/9, তাহলে এটাকে রুট করে দাও, তাহলে আমরা p1 ডিভাইডেড বাই p2 ইকুয়াল কত 1/3, তাহলে 1/3 মানে কত, অনুপাত কত হয়ে যাচ্ছে p1 কত p2 ইকুয়াল কত আসছে 1:3, তাহলে এটা হচ্ছে আনসার। এটা করে আসছে রাজশাহী বোর্ড, তাহলে আমাদের আনসার কোনটা হবে 1:3, বুঝছো? আর যারা অনলাইনে করতেছো তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও দেখি, এটা বলো আনসার কি হবে, তাতে শক্তি ও বর্গ কে ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m, আনসার কি হবে 3 নাম্বার। এটা বলো দেখো কি বলছে, বর এবং কি ব্যাগ যদি উভয় বৃদ্ধি করে যথাক্রমে 3 গুণ করা হয় তাহলে গতি শক্তি কতটুকু বৃদ্ধি করে সেটা বের করতে বলছে। তাহলে আমরা আগে ধরো আমরা কে ইকুয়াল টু কত হাফ m কত পি স্কয়ার, আচ্ছা এখন বলো তো পরবর্তী আমাদের কি সবগুলো 3 গুণ করা হয়েছে, তাহলে আমরা কে ড্যাশ ইকুয়াল কত হাফ, m এর মান কত 3m হবে, b এর মান কত হবে 3b হবে, উপর কি স্কয়ার, তাহলে আমরা এখন দেখো এই 3টা ধ্রুবক বের করে নেব, 3 এর উপর কি হবে স্কয়ার না,
তাহলে কত হবে 9, আর এখানে আমাদের কত আছে হাফ এম আর কি হবে বি স্কয়ার। এইটুকু সমান আমাদের কত, এইটুকু সমান আমরা আগের কে না আদিকে, তার মানে আমরা এখানে কি পাইতেছি কে ড্যাশ ইকুয়াল কত 3 নং কত 27, আর এখানে কত কি, তাহলে আমরা আগেরটা কি কত গুণ 27 গুণ, তাহলে আমরা এখানে আগেরটা হচ্ছে 27 গুণ। বুঝছো? দেখো কোনো বস্তুর ব্যাগ দ্বিগুণ করালে গতিশক্তি কেমন হবে, এটা হচ্ছে মাইনাস ইনপুট আসছে 21 সালে। বলো ব্যাগ দ্বিগুণ হলে গতিশক্তি কত গুণ হবে? অর্ধেক। আমরা কি করছি ইকে প্রপোর্শনাল বি স্কয়ার, গতিশক্তি ব্যাগের করার সময়, তার মানে কি আগেরটার কত হবে 4 গুণ। তাহলে আমরা আগের দেখো আমরা কিভাবে পাবো, ই ইকুয়াল টু যদি আমরা বি স্কয়ার চিন্তা করি, তাহলে আমরা ই ড্যাশ ইকুয়াল কত লিখতে পারবো, আমরা আগে কত আছে দ্বিগুণ না, যে 2 বি এর উপর স্কয়ার, তাহলে আমরা ই ড্যাশ ইকুয়াল কত আমরা লিখি 4 বি স্কয়ার, তাহলে বি স্কয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারবো ই লিখতে পারবো, তাহলে আমরা ই ড্যাশ ইকুয়াল কত 4, তো এটা आंसर, তাহলে কোথায় আছে 4 গুণ, এটা হচ্ছে 4 গুণ। পরেরটা কি বলছে, নিচের কোনটি হচ্ছে কি গতিশক্তি বেশি, তার মানে এটা হচ্ছে আমাদের এক ধরনের ম্যাথমেটিক্যাল কোশ্চেন, যে আমাদের কি এখানে আমাদের দেখা লাগবে যে কোন দুইটার মান সবচেয়ে বেশি আসে, গতিশক্তি বেশি আসে। দেখো আমরা এম তো সব জায়গায় সমান, এম আর বি তো সমান, শুধু পার্থক্য কি আছে 2 3 এই সংখ্যাগুলোর পার্থক্য আছে। দেখো তো আমরা হাফ এম বি স্কয়ার, হাফ এম বি স্কয়ার অর্থাৎ ই, এটার মধ্যে আমাদের কি কার মধ্যে সম্পর্ক আছে, এই যে এম বি এদের মধ্যে সম্পর্কটা দেখা লাগবে কারটা বড় হবে। এখন ধরো আমরা ধ্রুবক গুলাতে দেখবো, প্রথমত আসো আমরা এই যে এইটাতে দেখি 1 আর কত 2, আমরা এখানে বসাও, তাহলে 1 ইনটু কত 1 ইনটু 2, 2 উপর স্কয়ার কত আসে 4, তাহলে আমরা 1/2 ইনটু কত 4, তাহলে কাটাকাটি কত, তাহলে 2 2, তাহলে আমরা পরেরটা আসো, এই নাম্বারটা কত আসবে 2 আসবে 2 না 1 9 আসবে না, দেখ 2 না, তাহলে হাফ ইনটু 2, হাফ ইনটু 2 ইনটু কত বি কত 3 স্কয়ার, তাহলে আমরা কত আসছে কাটাকাটি করো, তাহলে 9, আচ্ছা এটা আছে 9, তারপরটা আসো এম আর হচ্ছে বি, তাহলে এম এর মান তো 1 তাই না, 1/2 1 ইনটু বি এর মান কত 4 স্কয়ার, তাহলে কত আসতেছে, তাহলে 16, তাহলে 8 আসতেছে। তারপরটা আসো, তারপরটা দেখো হাফ ইনটু তার মানে 3 ইনটু কত 2 এর উপর স্কয়ার মানে কত 6 9, হ্যাঁ এখানে কত আসছে 4 4, হ্যাঁ এটা কাটাকাটি করো, তাহলে আমরা কত পাইতেছি, 2 আচ্ছা 6 আসতেছে, তাহলে এতটুকু। তাহলে এখন বলো তো কোনটা বেশি আসতেছে, এই যে এটা, তাহলে আমরা 2 নাম্বারটা, তাহলে দেখো যে বি আর এম এদের অনুপাত, তাহলে আমরা কি সমান হচ্ছে आंसर, বুঝছো? তো চলো কোনটি শক্তির মাত্রা, কাজের মাত্রা এবং শক্তির মাত্রা কি একই, বলো হ্যাঁ কাজেরটা, তাহলে আমরা आंसर কি বলছে, একটা গাড়ির ভরবেগের মান তার গতিশক্তির সমান, ভরবেগের মান গতিশক্তির সমান, তাহলে ব্যাগটা কত, তাহলে আমরা আগে ই বের করবো, ভরবেগটা বের করবো, তাহলে আমরা ভরবেগটা যদি বের করতে চাই, তাহলে আমরা কি হচ্ছে ই ইকুয়াল টু কত পি স্কয়ার ডিভাইডেড বাই কত 2m, তাহলে আমরা এখন চিন্তা করো যেহেতু আমাদের ভরবেগ, তাহলে আমরা এইটা সমান, এটা সমান তাই না, তাহলে আমরা এখান থেকে কি মান বের করবো, এইটা আর এটা সমান গেলে, তাহলে আমরা এখান থেকে 1 ইকুয়াল কত p ডিভাইডেড বাই 2m, এইটুকু দেওয়া আছে তাই তো, তাহলে আমরা p ইকুয়াল টু কি পাইতেছো জাস্ট 2m পাইতেছো। আমরা ভরবেগ সমান কি করছো p ইকুয়াল টু mv না, তাহলে আমরা কি বের করবো b এর মান বের করবো, তাহলে আমরা এখানে আসছো p সমান কত পাইছো, p সমান আমরা 2m পাইছো, আর এখানে কত mv, তাহলে m এর কত, তাহলে আমাদের কত থাকবে জাস্ট 2, তাহলে আমরা b এর মান কত, b হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তাহলে এটা आंसर হচ্ছে কত 2 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা চলো পরবর্তী কোশ্চেনটা দেখি, সাদা কালার নিয়ে নেব, কালারটা সাদা নিয়ে দেখো এত কেজি এবং এত ব্যাসার্ধের একটা রিয়েট গোলক এত মিটার ব্যাগে গড়িয়ে পড়তেছে, এটা হচ্ছে বইটা লাগবে, বইটা নিয়ে আসবো। যারা অনলাইনে ক্লাস করতেছো তোমরা হচ্ছে ক্লাসে কেউ রেসপন্স করো না, যারা রিয়েক্ট দাও নাই পোস্টে রিয়েক্ট দাও নাই, রিয়েক্টটা দিয়ে দিও। হ্যাঁ তোমাদেরকে ক্লাস নোট দিব, যারা আছে ক্লাস শেয়ার করবা।
ক্লাস নোটটা দিয়ে দিবো ইনশাআল্লাহ। পড়ে গেলে এখান থেকে তোমার মোটামুটি হচ্ছে 6টা এমসিকিউ কমন পাবা ইনশাআল্লাহ। দেখ, যদি আমরা একটা বস্তু, এটা আমরা একটা পৃষ্ঠ চিন্তা করি, একটা গোলাকৃতির বস্তু বা কোনো একটা জড়তার এরকম, ধরো এরকম একটা বস্তু, এটা তলবই গোলাকৃতির ভাবে পড়তেছে বা এরকম একটা থাকে। ধরো আমরা নিরেট গোলক, যখন থাকে নিরেট গোলক তার একটা গতিশক্তি থাকে, ব্যাসার্ধ থাকে, সেক্ষেত্রে আমরা বের করতে পারি। যখন আমরা এই নিরেট গোলকের আমরা কি থাকে, একটা জড়তার ভ্রামক থাকে আই, নিরেট গোলকে জড়তার ভ্রামক থাকে আই। এই আইটা জানবা এবং এটার কৌণিক একটা ব্যাগ থাকবে, সেই ক্ষেত্রে আমরা গতিশক্তি ই কে এবং কি এই দুইটা গতি, একটা সরলরৈখিক গতিশক্তি আর কৌণিক গতিশক্তি হবে। তখন আমরা সরলরৈখিক গতিশক্তিটা আমরা কত, হাফ এম কত ভি স্কয়ার প্লাস, আর এখানে কি জড়তার ভ্রামক অর্থাৎ নিরেট গোলক যেটা আছে, যে নিরেট গোলকের যে গতিশক্তিটা হবে সেক্ষেত্রে হবে কত, হাফ আই ওমেগা স্কয়ার। এটা এটা হচ্ছে একটা মোট গতিশক্তি। তাহলে এখানে মোট কিসের ভিতরে এটা বলতেছে, দাঁড়াও, এটা হচ্ছে মোট গতিশক্তি। এই যে ধরো আমরা কি বলছে, এটা কি বলছে, এত মিটার এবং এত ব্যাসার্ধ একটা নিরেট গোলক এত মিটার পার সেকেন্ড ব্যাগে হচ্ছে কি পড়তেছে, মানে পাড়িয়ে চলছে, তখন এর গতিশক্তি কত, এই সূত্রটা হবে। এখন কথা হলো ব্যাগ তো পাইছি, এত পাইছি, কিন্তু আমরা কৌণিক বেগ জানি জানি না। তাহলে আমরা যেহেতু জানি না, তাহলে আমার এখানে একটু কিছু মিসিং আছে, ঠিক? এখানে একটা তথ্য মিসিং আছে, এটা হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগের বের করার অপশন আছে। আচ্ছা, তাই তো আমরা এখানে গতিশক্তিটা কোনটাতে বের করব, সেই গতিশক্তিটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার। যদি আমাদের কৌণিক বেগ বইলা দিত, তাহলে আমরা কি জাস্ট কি করতাম, এখানে কি আয়ের মানটা নিরেট গোলকে জড়তার ভ্রামক জানতাম এবং কি কৌণিক বেগটা জানলেই হয়ে যেত। এখন আমরা কি এটা দিয়ে ক্যালকুলেশন করব। এই কোশ্চেনটার আনসার কি হবে? বস্তুগুলোর মধ্যে কোনটি গতিশক্তি বেশি? দেখো আমরা তিন নিই নাম্বারটা সি। কি সি। এটা হচ্ছে ভেক্টর কলাম। এই কোশ্চেনটাই পরের বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিয়েছে। এই যে দেখো, এখন বলো এখানে কোন গুণমান বস্তুর গতিশক্তির সমীকরণ কোনটা হবে? গুণমান বস্তু, ঘূর্ণমান বস্তু হ্যাঁ, কে সমান হাফ আই ওমেগা স্কয়ার। কে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে এটা যেখানে আছে সেটাই आंसर। आंसर হচ্ছে এটা। এই যে একটা বস্তু বলছে যে আমাদের কি গুণমান বস্তু বলছে কত, বর কত 2 কেজি, গুণন অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কত 1 মিটার এবং ব্যাসার্ধ বলছে কত এত, এত ঘুরলে তাহলে কৌণিক বেগ কত? এই হিসাবের মধ্যে সবসময় রেডিয়াস পার সেকেন্ড আনতে হবে। হ্যাঁ দেখো, এটা হচ্ছে ওমেগার মান, এটা হচ্ছে আমাদের কার মান, ওমেগার মান, আর এইটুকু হচ্ছে আমাদের কার মান, এম এর মান। তাহলে আমরা আই সমান কি করছি, দেখো আমরা আই সমান করছি কি হলো এম আর স্কয়ার। এটা হচ্ছে আমাদের কি জড়তার ভ্রামক, এটা হচ্ছে আমাদের কি জড়তার ভ্রামক। তাহলে আমরা একটা মোট গতিশক্তি সূত্রটা কি বললাম, আমরা মোট গতিশক্তি সূত্র হচ্ছে হাফ এম কত ভি স্কয়ার প্লাস কত হাফ আই ওমেগা স্কয়ার, না এই সূত্রটা পড়ে আসছি না, তাই তো? তাহলে এখন দেখো আমরা আই এর মানটা আগে বের করি। তাহলে আই ইকুয়াল টু, দেখো মোট গতিশক্তি, এটা হচ্ছে মোট গতিশক্তি। যখন গড়ায় গড়ায় পড়বে, ধর আমরা এটা একটা বস্তু আছে, এই বস্তুটা কি করতেছে এইদিকে গড়ায় গড়ায় যাচ্ছে সামনের দিকে, বস্তুটা সামনের দিকে যাচ্ছে, তখন আমাদের এই গতিশক্তি সূত্রটা ইউজ হবে। তাহলে আমরা চলো তো, তাহলে আমরা এখানে আই এর মানটা আগে বের করবো। কি হবে, আই সমান কি করছি এম আর স্কয়ার, না? তাহলে এম এর মান কত 2, আর এর মান কত 1 হোল স্কয়ার। তাহলে আমরা আই এর মান কত 2, এবং এটা তো বলছে ওমেগার মান, তাই আমরা এম এর মান বইলা দিয়েছে, বি এর মান বইলা দিয়েছে। আচ্ছা এখানে কি বলে না, এখানে আমাদের কি গতিশক্তি বলে নাই, তাহলে আমরা গুণন বলছি, জাস্ট ঘুরতেছে, গড়াই যাচ্ছে না। তাহলে আমরা কি জাস্ট গতিশক্তি ই কে কত সমান হবে
সেটা হচ্ছে আই কত ওমেগা স্কোয়ার। তাহলে আই এর মান কত পাইছো 2, তাই এর মান হচ্ছে 2 আর ওমেগার মান কত 5, 5 এর উপর স্কোয়ার, তাহলে 2 কাটো, তাহলে কত আসছে 25। এটা হচ্ছে যখন ঘুরতেছে একটা রেখা করে, ধরো আমরা এই বস্তুটা এখানে আছে, এইটাকে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে কেন্দ্র করে, অক্ষর কেন্দ্র করে, তখন আমরা কি এটার একটা ব্যাসার্ধ থাকে। আর এটা হচ্ছে নিউটনের বলবিদ্যাতে এই চ্যাপ্টারে তুমি তো স্কিপ করছো। তাহলে এই যখন ঘুরতেছে তখন আবার আর কি একটা গতিশক্তি থাকবে, সেই গতিশক্তির সূত্র কত, ইকে সমান কত হাফ আই ওমেগা স্কয়ার। এটা আমরা বের করছি। তাহলে এটা দেখো কত আসছে 25, 25 যোগ দেখো 25 যোগ করে আছে, নাম্বার অপশন আছে। এই যে এটা বলছে, দেখো আমাদের কি বলছে, এত কেজি বরের কণার ব্যাগ হচ্ছে এত, তাহলে গতিশক্তি কত, আমরা এটার ব্যাগের মান বি এর মান বের করব। তাহলে মান কত 4 স্কয়ার প্লাস কত 5 স্কয়ার, ওরে আছে কত 6 স্কয়ার, তাহলে কত আসে বলো তো, আর এখানে কত বি। তাহলে আমরা কি ইকে সমান হবে কত হাফ এম, ইকে সমান কত হাফ এম কত বি স্কয়ার। তাহলে হাফ এম বি স্কয়ার যদি লেখো তাহলে এখানে বি এর মানটা পাবা, যে মানটা পাবা সেই মানটা এখানে বসাবা, এম এর মান পাবে মানে হচ্ছে 16 25 স্কয়ার যোগ করে তারপরে কাটতে হবে, তারপরে ক্যালকুলেশন করবে, তাহলে একটা মান পেয়ে যাবে। এটা হচ্ছে आंसर হবে। একটা দেখো একটা রাইফেলের গুলি যদি আমরা কি করা হয় কত হয়, তাহলে কত হবে, যদি আমরা একটা তক্তা চিন্তা করো, এখানে তক্তাগুলো আছে, তাহলে সেটা কতগুলো তক্তায় ব্যাট করবে, সেটা কি এন স্কয়ার গুণ এন স্কয়ার ইনটু একটি তক্তা, একটি তক্তা। তাহলে দেখো এখানে আমাদের কি বলছে, রাইফেলের গুলির ব্যাগ কত, মানে ব্যাগ কত গুণ করা হয়েছে, কারণ ব্যাগ করা হবে কত দ্বিগুণ, তাহলে টি স্কয়ার মানে আগে যতগুলো ছিল কত, তাহলে আমরা কত হবে, তাহলে 4 গুণ, তাহলে এটা হচ্ছে आंसर। এটা কি সূত্র, এটা যদি আমরা কখনো তক্তা ব্যাগ করে গুলির ব্যাগ বৃদ্ধি করে, তাহলে সেই ক্ষেত্রে এই সূত্রটা এন স্কয়ার ইনটু ব্যাগ বা আগে যা ছিল তাই এটা লেখা দাও শেষ। চলো পরবর্তী এটা শেষ। একটা চ্যাপ্টার পড়াতে গেলে প্রচুর টাইম, কি করালাম গতিশক্তি করালাম না, গতিশক্তি করাইছি, এখন পড়াবো আমরা কাজের জায়গায় বিয়োগ। দেখো আমরা এটা হচ্ছে কি প্রথম হচ্ছে কি স্থিতিশক্তি বা বিয়োগ শক্তি আসতে পারে, এখান থেকে আসবে স্থিতিশক্তি কি বিয়োগ শক্তি কি, আমরা এখানে সংজ্ঞা আসবো। আমরা কি স্থিতিশক্তি বা বিয়োগ শক্তি, ক নম্বর প্রশ্ন, যে স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করা হবে তাকে আমরা কি বলা হয় বিয়োগ শক্তি বলে। ধরো আমরা একটা বস্তু এখানে ছিল, এটা ভূপৃষ্ঠ, এটাকে আমরা কি করছি একটা উচ্চতায় নিয়ে গেছি, ধরো আমরা এই বস্তুটা এস উচ্চতায় নিয়েছি, তাহলে এর মধ্যে একটা কাজ করার সামর্থ্য অর্জন করছে মানে ডব্লিউ হয়েছে, সেটা কত এম জি এস, কারণ আমরা কি উপর দিকে সরণ ঘটাইছি, বল প্রয়োগ করে নিয়েছি, তাহলে সেই ক্ষেত্রে কি প্রকাশ হয়েছে এম জি এস। আমরা এই জায়গায় যে একটা শক্তি অর্জন করছি সেটাকে বলা হয় কি আমাদের বিভব শক্তি। আমরা এখানে বলতে পারি বিভব শক্তি হচ্ছে কত, বিভব শক্তি, শক্তি কত ইউ সমান কত এম জি এস, এটা আমরা লিখতে পারি, বুঝছো। তাহলে আমরা এইটুকু গেল এই বিয়োগ শক্তি, এই সূত্রটা আমাদের লাগবে, এখানে আর তেমন কোনো সূত্র নাই। তাহলে দেখো কোন বস্তু অবস্থান কি অর্জন করে, এটা দর্শক বোর্ডে আসছে, কি অর্জন করবে হচ্ছে বিয়োগ শক্তি, কোন বস্তু তার অবস্থানের জন্য কি অর্জন করে, কারণ অবস্থান পরিবর্তন করে তাহলে সেটা কি করবে, অবশ্যই বিয়োগ শক্তি নির্ভর করবে। তাহলে দেখো পরবর্তীটা একটি বস্তু ভূমিতে পড়লে ভূমিতে কত উচ্চতায় গতি শক্তি বিয়োগ শক্তি 3 গুণ হবে, এটা একটা সূত্র, এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল ম্যাথ। তাহলে আমরা এই ম্যাথটাকে থিওরিটিক্যাল প্রমাণ করব না জাস্ট শর্টকাট বলে দেব, শর্টকাট। দেখো দেখো আমরা এই উচ্চতা যদি যাই, তাহলে আমরা কোনো একটা উচ্চতা আমরা চিত্রটা বলি, তাহলে আমরা এখানে ধরে নাও একটা বস্তু পড়তেছে, এখান থেকে এই অবস্থানে পড়তেছে, ধরো আমরা ভূমি থেকে x উচ্চতায়, সে কি করতেছে দেখো ভূমি হতে x উচ্চতায়, তাহলে আমরা ধরে নাও ভূমি হতে x উচ্চতায়, এখানে আমরা কি গতি শক্তি বিয়োগ শক্তি হচ্ছে n গুণ n বিয়োগ শক্তি n, তাহলে সেই ক্ষেত্রে আমাদের x এর মানটা কত, ভূমি হতে কত উচ্চতা, তো সেই x এর মানটা হবে জাস্ট h ডিভাইডেড বাই n প্লাস 1, এই সূত্রটা হবে n প্লাস 1। তাহলে দেখো আমরা n এর মান কত বলছে 3 গুণ না,
কত বিভব শক্তি গতিশক্তির কত গতিশক্তি বিভব শক্তির 3 গুণ। তাহলে আমরা উচ্চতা কত বলছে m উচ্চতা, তাহলে আমরা m উচ্চতা, আর এইখানে আমাদের উচ্চতার কি 3 গুণ 3 প্লাস 1, তাহলে আমাদের কত s উচ্চতা না, তাহলে a ডিভাইডেড বাই 4, তাহলে এটা কোথায় আছে এটা आंसर 3 নম্বর অপশন। বুঝছো, এটা হচ্ছে শর্টকাট। ওকে, তাহলে দেখো এটা বলছে কি বলছে 40 মিটার উচ্চতা একটা ভূমিতে পড়লে এত ত্বরণে হতে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি দ্বিগুণ হবে, বল आंसर কত হবে তাহলে বলো। এর জন্য কিসের মান হবে কত গুণ না কত গুণ বলছে 2 গুণ না, তাহলে আমি কি বলছি h মান কত 40 ডিভাইডেড বাই কত গুণ 2 প্লাস 1, তাহলে আমরা একটু চিন্তা করো, তাহলে কত পাবো 40 ডিভাইডেড বাই 3 কত হবে 13.33 এত মিটার। এটা বলছে কি এখন আসো এত গ্রাম বড় একটা বস্তু এত মিটার উপর থেকে ভূমিতে স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত, ভূমিতে স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত। ধরো আমরা এইটা বস্তুটা এইখানে ছিল, এটা হচ্ছে ভূমি, এইখানে যে পরিমাণ কি থাকবে এই অবস্থায় যে পরিমাণ বিভব শক্তি থাকবে ঠিক এই পূর্ব মুহূর্তে সমপরিমাণই থাকবে, সেখানে কি জাস্ট কি হবে গতি শক্তি হয়ে যাবে, গতি শক্তি। উপরে বিভব শক্তির নিচে গতি শক্তি, হ্যাঁ মানে একদম ভূপৃষ্ঠের সাথে একদম স্পর্শ করবে, তখন ভূপৃষ্ঠের স্পর্শ করার মুহূর্তে তখন গতি শক্তি সমান। আমরা যান্ত্রিক শক্তির যে সূত্রটা আছে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি, যে যান্ত্রিক শক্তির সূত্রটা কি বলছে ই ইকুয়াল কত আমাদের হচ্ছে কে প্লাস ভি, অর্থাৎ আমাদের মূল শক্তি হচ্ছে কি গতি শক্তি এবং বিভব শক্তি সবসময় কি থাকে ধ্রুবক থাকে, এটা হচ্ছে ধ্রুবক থাকে, এটা আমরা ক্যালকুলেশন করতেছি। তাহলে এখানে আসো, তাহলে আমাদের কি পূর্ব মুহূর্তে স্পর্শ করা কত মিটার বলছে 10 মিটার, কত গ্রাম 200 গ্রাম, তাহলে আমরা ইকুয়াল টু কত ইকুয়াল টু এম জি এস, এম এর মান কত 200 গ্রাম, এটা কেজিতে নেওয়া লাগবে, তাহলে এম কত 0.2 আর ই কত ত্বরণ তো আমরা জানি 9.8 আর হচ্ছে কত 9.8 আর এস এর মান কত 10, তাই না। তাহলে এটা যদি তুমি গুণ করো তাহলে তুমি যে মানটা পাবা সেটা হচ্ছে 2 ইনটু কত 9.8, তাহলে এটাকে গুণ করো এটা সেটা হচ্ছে 19.62 এত, তাহলে आंसर কত হবে এটুকু। বুঝছো, আর বলো দেখো উত্তরে সৃষ্টি হয়েছিল, এটা একটা ভুলে গেছিল। দেখো তাহলে বিভবের মাত্রা কি হবে, বিভবের মাত্রা হচ্ছে গতি শক্তি শক্তির মাত্রা, বিভবের মাত্রা হচ্ছে শক্তির মাত্রা ml স্কয়ার 3/2, তাহলে m স্কয়ার 3/2, তাহলে কত হবে a নাম্বার, এটা বলছে এটা তো দেখলামই না কি বলছে। আচ্ছা এটা দেখো দেখো এত মিটার উচ্চতা হচ্ছে বিনা বাধায় গড়ন্ত বস্তু ভূমিতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে, তার মানে আমাদের কি x এর মানটা বের করতে বলছে, x ডিভাইডেড বাই n প্লাস এর কত 35 বাই 35 বাই তাহলে কত আসবে 11.67। পরেরটা দেখো স্বাধীনতা উচ্চতার ক্ষেত্র হতে একটি বস্তুকে ফেলা আমাদের করতে গেলে বিভব শক্তি গতি শক্তির অর্ধেক, তাহলে আমরা এখানে একটু বলি তাহলে থিওরিটা একটু বুঝো ভূমি হতে কৃত উচ্চতায় মানে এটা হচ্ছে একটা বস্তু, এটা হচ্ছে ভূমি, ভূমি হতে x উচ্চতায় সেখানে কি বিভব শক্তি গতি শক্তির অর্ধেক, তার মানে ই কে এর অর্ধেক, তাহলে আমরা কি যদি কে এর মানটা বের করি তাহলে কে ইকুয়াল টু তাহলে আমার কত আসতেছে 2 আসতেছে, তাহলে গতি শক্তি তাহলে বিভব শক্তির কত গুণ 3 গুণ, তাই না 2 গুণ, তাহলে আমরা কি x এর মানটা কত আসবে তাহলে x ইকুয়াল টু s কত 60, তাহলে আমরা কত 2 প্লাস 1 তাহলে আমরা কত 60 ডিভাইডেড বাই 3 কাটাকাটি করো তাহলে কত 20 মিটার এটা আসছে, তাহলে দেখো এটা হচ্ছে 20 মিটার। বুঝছো, তো চলো পরবর্তী কোশ্চেন। এত মিটার উঁচু থেকে একটা ডালে হতে এত গ্রাম পরে একটি আম নিচে কাদামাটিতে পড়ে 10 সেন্টিমিটার কি করলো প্রবেশ করলো, গর্ত সৃষ্টি করলো, এত মিটার পার সেকেন্ড ভূমি হতে কত উচ্চতায় আমটি বিভব শক্তি এবং গতি শক্তি দ্বিগুণ হবে, কত উচ্চতায় তো কঠিন কিছু করা দরকার নেই, এগুলো তো বলো এটা তো সেম জিনিস গতি শক্তি 3 গুণ হয়। দেখো এটা হচ্ছে রাজশাহী বোর্ডে আসছে কত হবে তাহলে কত আসবে 5, তাহলে आंसर কত হবে 5। তারপরটা বলো
গতিশক্তি করতে হবে। তার মানে কি এত কিলোমিটার উচ্চতা, তাহলে আমরা কি জাস্ট কি এম জি এস এই সূত্রটা দিয়ে বের করবো। একদম ভূপৃষ্ঠ থাকে মানে এইখানে আছে, এটাকে আমরা ভূপৃষ্ঠ উচ্চতা স্পর্শ করাবো, তখন যে সূত্রটা হবে সেটা এম জি এস। বেশ, আমার সব ক্ষমতা আছে। এই চ্যাপ্টারে আরেকটা টপিক পয়েন্ট কি দিয়ে দেবেন, হ্যাঁ এটা বেশি টেস্ট ছোট ছোট জিনিস। দেখো আমাদের ক্ষমতা, ক্ষমতা কি কাজ করার হারকে ক্ষমতা বলে। ক্ষমতাকে প্রকাশ করা হয় কি দ্বারা? পি দ্বারা। ক্ষমতাকে প্রকাশ করা হয় পি দ্বারা। আমরা পি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ডব্লিউ বাই পি। তাহলে কাজ করার হারকে আমাদের কি বলা হয়? ক্ষমতা বলে। এখান থেকে আমরা আরেকটা সূত্র বের করতে পারি। দেখো পি ইকুয়াল টু আমরা এফ এস, ডব্লিউ সমান এফ এস করছি না, আর এফ বাই কি সমান আমরা কি লিখতে পারি? সেটা হচ্ছে এফ বি। এটা আমরা কি, ধরো একটা বস্তু আছে, এটা একটা বি ব্যাগে নিক্ষেপ করতেছে, তখন আমাদের কি এই যে বস্তুটা, সেই বস্তুটার ক্ষমতা কত, তখন আমরা বস্তুটার উপর কতটুকু বল প্রয়োগ করেছে এই বলটা বইলা দেয়, তখন আমরা এটা ব্যাক নিয়ে যাই, এই ব্যাকটা নিয়ে যাই, তখন এই সূত্রটা পড়বে। এটা হচ্ছে ক্ষমতা। দেখো যদি কখন আমরা একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমরা নিক্ষেপ করতেছি, এখানে নিক্ষেপ করতেছি, ধরো আমরা এফ নিউটনের বল নিক্ষেপ করতেছি, যেটা যা ব্যাগটা ব্যাক নিয়ে যাবে সেই ব্যাগটা আছে কত? বি। তখন প্রশ্ন করলে এই বস্তুটার কত, বস্তুটির ক্ষমতা কত, ক্ষমতা কত। তাহলে দেখো তখন বস্তুটার ক্ষমতাটা কিভাবে বের করবা, সেই সূত্র হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটা। তাহলে আমরা ক্ষমতার আসো আমরা যেটা জানবো, ক্ষমতার একক। ঠিক, এটাও লাগবে, এটাও লাগবে, দুইটাই লাগবে, সব বলে লাগবে। দেখো ক্ষমতার একক, ক্ষমতার একক হচ্ছে কি? ওয়াট। ওয়াট মাত্রা। দেখো মাত্রা বের করো। ওয়াটের শর্ট ফর্ম ডব্লিউটি না? শুধু ডব্লিউ, আর কিছু না। দেখো তাহলে এটার মাত্রাটা কি আসবে? জাস্ট মাত্রা, ক্ষমতার মাত্রা হচ্ছে এম এল স্কয়ার টি কিউব। এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। বুঝতে পারছো? আসো আমরা পরে দেখি, লেখা আছে কর্মদক্ষতা কাকে বলে। দেখো এটা হচ্ছে ক নাম্বার কোশ্চেন আসে। কর্মদক্ষতা কি? যে কোনো যন্ত্র বা প্রাপ্ত মোট কার্যকর, যন্ত্র বা বস্তুর কি মোট কার্যকর, মোট কার্যকর শক্তি ব্যবস্থার প্রদত্ত হচ্ছে কি আমাদের কি মোট শক্তি। মোট শক্তির অনুপাতকে আমরা কি বলে? ধরো আমরা একটা বস্তু আছে, এটা যন্ত্র আছে, এটা একটা মোটর আছে, সে কি করতে পারে, তার কাজ করতে পারে সে কি পরিমাণ? ডব্লিউ পরিমাণ। সে তার কি ইনস্ট্যান্ট কাজ করছে, তার কাজ করতে পারে ডব্লিউ পরিমাণ, সে কিন্তু কাজ দিল কত? সে দিল হচ্ছে ইউ পরিমাণ। তা এই বস্তুটার কর্মদক্ষতা হচ্ছে এটা ইকুয়াল টু যে আগের যতটুকু কাজ, মানে যে সে কতটুকু কাজ দিতে পারলো, সে কাজ করার কথা ছিল কত? ডব্লিউ, আর দিতে পারছে কত? ইউ। তাহলে ইউ ডিভাইড বাই ডব্লিউ, এইটাকে আমাদের বলা হয় কর্মদক্ষতা। কর্মদক্ষতার সূত্র হচ্ছে আমরা হচ্ছে কি এটা ইকুয়াল টু হচ্ছে কি কার্যকর শক্তি, মোট কার্যকর শক্তি, কার্যকর শক্তি ডিভাইডেড বাই হচ্ছে কি মোট প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত শক্তি। তাহলে দেখো কার্যকর শক্তি এবং কি মোট প্রদত্ত শক্তিটা, এটা হচ্ছে কি কর্মদক্ষতা সূত্র। বুঝছো? চলো ইউ বাই ডব্লিউ, এইখানে ইউ বাই ডব্লিউ বাই যে এইটুকু মনে রাখবা, মোট কার্যকর শক্তি মানে সে কতটুকু কাজ করতে পারতেছে, তার ক্ষমতা দেওয়া থাকতে পারে 10, তারপরে সে করতে পারে এতটুকু, এটুকু। দেখো ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এটার আনসার কি হবে? বলছে নিচের কোনটি ক্ষমতা সমীকরণে প্রকাশ করা যায়? P equal to FP, P equal to F
আর cos θ এটা প্রকাশ করা যাবে ডিভাইডেড বাই কি এটা যাবে, তার মানে p ইকুয়াল টু fb প্রকাশ করা যাবে, এটাও যাবে এটাও যাবে, তাহলে আনসার কত হবে 1 আর 2, তাহলে আনসার হচ্ছে নাম্বার। তাহলে দেখো এই কি বলছে, এত বড় একটি বস্তু, তাহলে বলো এটা ক্ষমতা কত হবে, কি বলছে এত কেজি বড় একটা বস্তু হচ্ছে কি বস্তুর উঠানো দোলানো বা ধ্রুব ব্যাগে উপরে উঠানো হচ্ছে ক্রেনের সাহায্যে এত মিটার ব্যাগে কি করা হলো এর নিক্ষেপ করা হলো। তাহলে আমরা ক্রেনের সাহায্যে একটা ব্যাগ নিয়ে নিক্ষেপ করতেছে কত বলে, তাহলে এটার ক্ষমতা হয়তো সেটা বের করতে হচ্ছে। আমরা পি ইকুয়াল টু কত পড়ছি এফ বি না, আমরা এফ সমান কি জানি এম জি এফ বি, তাহলে এম এর মান কত এম এর মান হচ্ছে 250, জি এর মান কত 9.8, বি এর মান কত 0.1, কত আসে 9.8 ইন্টু এত। কত আসতেছে 245 আছে এত ওয়াট, এটা কার মান এর মান, এটা বুঝছো যে সূত্রটা বললাই যে সূত্রটা কি আসছে পরেরটা এই কোশ্চেনটা P যদি লাগা তাহলে P below B equals to mj, হ্যাঁ এই যে ওর আগে টেবিল দিল এফ এফ তাই বস্তুটা নিক্ষেপ করতেছো, তার মানে খাড়া নিচের দিকে একটা বল কে হলো এফ সমান আমরা কি জানি এমজি না, এটা বসাই এফ সমান এমজি, হ্যাঁ অবশ্যই। ওকে তো দেখো আমরা এটা আসি কোয়ার একটা ম্যাথ কি বলছে, আচ্ছা আমরা একটা জিনিস জানি যে আমাদের কি 1 এইচপি সমান 1 এইচপি, অর্থাৎ কি এইচপি মানে কি অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার, এটা সমান কত 746 ওয়াট, 746 ওয়াট, এটা মনে রাখবা। ওয়াটে যদি আমরা কি করি 1 ওয়াট সমান কত, 1 ওয়াট সমান যে 1 ডিভাইডেড বাই 746 বলো তো কত এইচপি, কত এইচপি 1 ওয়াট সমান কত এইচপি, কত 1.3 into 10 to the power 3, 1.3 into কত 10 to the power 3, 10 to the power 3 না -3 হবে -3 কত এইচপি, এটা হচ্ছে কত 1 ওয়াট সমান, এটা মনে রাখবা এটা মনে রাখবা। কারণ অনেক সময় ওয়াটকে যদি তুমি এইচপি তে নিতে চাও আবার এইচপি কে যদি তুমি ওয়াটে নিতে চাও তাহলে এটা করা লাগবে। দেখো চলো আমাদের কি বলছে পাম্পের মোট ক্ষমতা কত এটা আমাদের বের করা লাগবে। এখন আমরা এটা একটু জিনিস শিখা রাখি, এইটা আমাদের দরকার আছে। আচ্ছা এখানে বলে দিস একটা হ্যাঁ কি শিখতে হয়েছিল বুঝতে, দেখো এই কোশ্চেনটা এরকম ব্যাপার, এইখানে আমাদের একটা কি দেওয়া আছে কুয়া দেওয়া আছে, এর গভীরতা কত বলছে 120 মিটার, কূপ থেকে 5 মিনিটে এত কেজি পানি উত্তোলন করলো, কূপ থেকে কত 5 মিনিটে এত পানি উত্তোলন করলে ক্ষমতা কত। এখন ধরো আমরা এইরকম টাইপের যদি হয় তাহলে আমি কি নেওয়া লাগবে উচ্চতাটা কেমন নেওয়া লাগবে, গড় উচ্চতা নেওয়া লাগবে ক্ষমতা, তাহলে আমরা P ইকুয়াল টু W ডিভাইডেড বাই কত কি করছি, তাহলে আমরা T ও W সমান কি জানি আমরা এই পানিটা কি করছে উত্তোলন করতেছি না, তাহলে আমরা উত্তোলন করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা উচ্চতাগুলো কি নেব, এখানে আমরা h লাগবে, h এর মানটা কি লাগবে গড় নেওয়া লাগবে, তাহলে আমরা W ইকুয়াল টু কি লাগবে m জি, h এর মানটা কত হবে h/2, যে কোনো জায়গায় যাও কি নেবা গড় উচ্চতা নেবা, তাহলে আমরা এখানে কি লিখতে পারো আর হচ্ছে T, তাহলে এখন দেখো m m জি, m এর মান কত 400 কেজি না 100 কেজি 400, তাহলে এই জি এর মান হচ্ছে 9.8 আর এইখানে কত 120 ডিভাইডেড বাই কত 2, সময় কত বলতে 5 মিনিট। আচ্ছা দাঁড়াও দাঁড়াও 60 এই দেখো 500 হয়েছে 60 মিনিট, এখন ক্যালকুলেশন করো কত আসে, কত আসছে 50
ইন্টু 784 কত 784 এত স্পেস তাই তো। এটা আছে 40 ইন্টু 9.8 ইন্টু 784 দেখা লাগবে না। এখন আসো ক নম্বর কোশ্চেন আসবে করো। দেখো অসংরক্ষণশীল বল বা আমরা কাকে বল, যে কোনো একটা বল যদি আমরা কি করি, একটা বস্তু যে কোনো পথে ঘুরিয়ে, ধরো আমরা এইখান থেকে নিলাম, ধরো আমরা এইখানে একটা বস্তু আছে, এখানে একবার এইখানে নিলাম, আবার এটাকে এইখানে নিলাম, না এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, কিন্তু আমরা আগের অবস্থান নিলাম, কিন্তু আমাদের কৃতকাজ কি হবে? শূন্য হবে না। যদি কৃতকাজ শূন্য না হয়, কাজ শূন্য না হয়, তাহলে সেটা কি হবে? আমাদের অসংরক্ষণশীল বল বলে। এটাই বলছে যে আমরা কি কোনো বল সৃষ্টি অবস্থায় একটা বস্তুকে যদি যে কোনো পথ ঘুরে পুনরায় আগের অবস্থা আনলে যদি কি কৃতকাজ শূন্য না হয়, তাহলে আমরা তাকে কি বলবো? অসংরক্ষণশীল বল। কি বলবো? অসংরক্ষণশীল বল। তবে তাকে আমরা কি বলবো? অসংরক্ষণশীল বল। অসংরক্ষণশীল বলের উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল, তারপর হচ্ছে কি সান্দ্র বল, তারপর হচ্ছে কি এই দুইটাই মনে রাখবা, ঘর্ষণ বল, সান্দ্র বল হচ্ছে কি অসংরক্ষণশীল বলের উদাহরণ। পরের কোশ্চেন, কর্মদক্ষতা কাকে বলে? ক নাম্বার কোশ্চেনে আসে কর্মদক্ষতা কাকে বলে? মোট কার্যকর শক্তি এবং ব্যবস্থা বা যন্ত্রের মোট শক্তি অনুপাতে ওই কর্মদক্ষতা আমরা এখানে বলছিলাম কি মোট কি কার্যকর শক্তি বা প্রদত্ত শক্তি, কার্যকর শক্তি বা প্রদত্ত শক্তি, এটা আমি মাত্র বুঝাইলাম। তারপরে আসছে কি অশ্ব ক্ষমতা কাকে বলে? অশ্ব ক্ষমতা হচ্ছে একটি একক, কার একক? ক্ষমতার একক। তাই কোনো যন্ত্রপাতি প্রতি সেকেন্ডে যদি এত জন কাজ সম্পন্ন করতে পারে, তাহলে আমি তাকে বলি 1 অশ্ব ক্ষমতা বলে। এটা হচ্ছে আমাদের কি খ নাম্বার কোশ্চেন আসে, খ নাম্বার এবং ক নাম্বার কোশ্চেন দুইটা জায়গাতে আসে। তারপরটা আসো সংরক্ষণশীল বল। অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে কি বলছো? যে সম্পূর্ণ পথ ঘুরিয়ে আবার ওই বিন্দু হলে শূন্য হয় না, কিন্তু আমরা যদি সম্পূর্ণ পথ ঘুরে আবার ওই বিন্দু আসি, তাহলে কি হবে? সংরক্ষণশীল বল। শূন্য হয় কোনটা? হ্যাঁ, শূন্য হয়ে যাবে। আমরা একটা বস্তু বৃত্তাকার পথে আবার ওই বিন্দুতে নিয়ে আসলাম, সেটা আর শূন্য হবে। স্মরণে পেয়েছে, ধর আমরা এই বিন্দু থেকে একটা যাত্রা শুরু করলাম, এইভাবে গেলাম, আবার কি ওই বিপরীত ক্রমে আবার চলে আসলাম। তাহলে কি এইখানে যদি ডব্লিউ পরিমাণ কাজ হয়, তখন কি মাইনাস ডব্লিউ, তাহলে যদি যোগ করো ডব্লিউ মাইনাসে কত ডব্লিউ, তাহলে কত হবে? কাটাকাটি করো শূন্য। তাই এটা হবে সংরক্ষণশীল বল। তারপর বলছে বৃত্তাকার পথে ঘূর্ণন মানে, আমি একটু যেটা বুঝাইলাম যে বৃত্তাকার পথে যদি আমরা কি ঘূর্ণন মান করি, তখন কি এটা শূন্য হয় ব্যাখ্যা করো। এটা আমরা বুঝেছিলাম না, যে একটা বস্তু যে বৃত্তাকার পথে কি করতেছে, প্রথমে আমি কি ছিল না, এইভাবে ঘুরতেছে, তখন ঘোরার ফলে কি এদের সরণটা কোথায় হয়? এদের স্পর্শ বরাবর হয়। এবং এই যে কেন্দ্রমুখী বল, যে কেন্দ্রের দিকে যে বলটা আছে, কেন্দ্রমুখী বল এফ সি, এই বল এবং যে সরণটা আছে এদের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি হওয়ার কারণে, মধ্যতল কোণ 90 হওয়ার কারণে কৃতকাজ কি ডব্লিউ সমান আমরা কি পাই? এফ সি ইন্টু কত? এক্স ইন্টু কস থিটা, কস কত? 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মান কত? 0। এফ সি ইন্টু কত? এক্স ইন্টু 0, তাহলে কত আসে? 0। এটা লিখে দিলে আনসার এসে যাবে। বুঝছো? এটুকু হচ্ছে আমাদের খ নাম্বারের জন্য, এটা আমাদের কি আসবে? খ নাম্বার। তারপর হচ্ছে ঘর্ষণ বল কি অসংরক্ষণশীল বল। ঘর্ষণ বল কি অসংরক্ষণ, আগে কি দেবা এরকম দিলে প্রথম কি করবা, সেটার কি করবা সংজ্ঞাটা দেবা। অসংরক্ষণশীল বল আগে বল। অসংরক্ষণশীল বল হচ্ছে একটা বস্তুকে সম্পূর্ণ পথ ঘুরিয়ে আবার ওই বিন্দু আনলে যদি কৃতকাজ শূন্য না হয়, তাহলে তাকে কি বলে? অসংরক্ষণশীল বলা হয়। তাহলে দেখো আমরা ঘর্ষণ বল দ্বারা যদি একটা বস্তুকে সামনের দিকে নিয়ে যায়, তখন কি হয়? ঘর্ষণ বলটা কি হয়ে যায়? কৃতকাজ কি ব্যয় হয়ে যায়, তখন সেটাকে আর আদি অবস্থানে কি আনা যায় না, ফিরে আনা যায় না। আদি অবস্থানে আসে না, আদি অবস্থানে আসতেছে তাকে কৃতকাজ শূন্য হয় না। শূন্য যদি না হয়, তাহলে তাকে আমরা কি বলবো? ঘর্ষণ কি অসংরক্ষণশীল বল বলবো।
এটা হবে অসংরক্ষণশীল বল। দেখো স্প্রিং ধ্রুবক কাকে বলে, এটা আমরা একটু বলেছি, কে ইকুয়াল টু সেটা স্প্রিং ধ্রুবক কি, এফ বাই কত এক্স। তাহলে আমরা একটা স্প্রিং এর এক প্রান্তে একক দৈর্ঘ্য বৃদ্ধি করলে যে প্রযুক্ত বল থাকে তাকে আমরা কি বলি, স্প্রিং ধ্রুবক বলি। এই কোশ্চেনটা তোমাদের ক নাম্বার কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ক নাম্বার কোশ্চেনের জন্য যে স্প্রিং ধ্রুবক কি। তাহলে আমার একটা স্প্রিং আছে, এইটা হচ্ছে একটা স্প্রিং, এই স্প্রিং এ একটা মুক্ত প্রান্ত আছে, এই মুক্ত প্রান্তে যদি তুমি 1 নিউটন বল প্রয়োগ করো এবং 1 মিটার যদি সরণ ঘটাইতে পারো তখন কি পাবা, দেখো 1 মিটার হচ্ছে 1 নিউটন বল এবং কি 1 মিটার সরণ, তখন কি পাইতেছো 1 নিউটন পার মিটার, তখন আমরা তাকে কি বলবো, স্প্রিং ধ্রুবক বলবো। সংজ্ঞা কি বুঝছো? এবং এইটা হচ্ছে সিকিউ, করবা না তাহলে করবে না, দেখি রাত্রে আরেকটা চ্যাপ্টার দেখাই দিল যদি পড়ো আর কি। বিশের টাইমে দিলে করবো না, ওই যদি করা মানে ওই যে কি বলছিল 6টা 7টা, হ্যাঁ দেখি ওইটা মানে ওই টাইমে এমনিতে হলো বেশি ঠিক পড়ো না, পরীক্ষা কালকে। হ্যাঁ তা তো পড়বই, মানে ওই টাইমটা হলো মানে ওই 9টা আবার খাওয়া তো, ওই এখন তো আর সন্ধ্যায় ওই সে যায় না, তো ওই টাইমটা দিলে পরে মানে ভালো হইতো। আচ্ছা দেখি আমি যদি সময় পাই